পুলিশ প্রশাসন এখানে কিছুই করতে পারবে না। টাকা দিচ্ছি কত হয়ে মানববন্ধন দিয়ে আপনার এখানে আসছে, তার আগে আমরা যথেষ্ট এখানে আমাদের অবশ্যই সবাই বসে এখানে আপনার যে ঘটনাটা হয়েছে গণসংখ্যার এখানে শুধু আপনার এক ধরনের মানুষ আসে না, আপনার এখানে জনগণ আসছে, আপনার জনগণ শুনতে হবে। আপনি এতক্ষণ যা বলছেন আপনার সাথে আমরা আপনি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের প্রশ্ন জনগণের বন্ধু পুলিশ, সেক্ষেত্রে আপনারা আমাদের যতটা সহযোগিতা করছেন আমরা শুকরিয়া। কিন্তু আজকে আমার মিলন আমার ফ্রেন্ড, সে একজন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, সে দিনাজপুর কলেজ থেকে ডিপ্লোমা করছে, তাকে যে কোনোভাবে অপহরণ করা হয়েছে। অপহরণ করা থেকে আমরা ঠিক আছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রের তিনটা বিভাগ আলাদা আলাদা কাজ করে। তবে এই জেলায় যা কিছু ঘটে তার রেসপন্সিবল আমি, কারণ আমার অধীনে বিচার বিভাগ আলাদা আর পুলিশ বিভাগ আমার সাথে কাজ করে। আপনাদের এই যে ছেলেটা মারা গেছে তাকে আমরা ফিরে পাবো না, এটা আমাদের একদম স্থায়ী ক্ষতি হয়ে গেছে। আপনাদের বুঝতে হবে যে এইসব বিচ্ছিন্ন ঘটনা ঠাকুরগাঁয় যে গত কয়েকদিনে ঘটেছে, আমরা খুব দ্রুত তার ব্যবস্থা নিতে পেরেছি। এই ঘটনাটা আমরা পারি না, এটা আমাদের ব্যর্থতা, ঠিক আছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনারা আজকে যেভাবে বলতেছেন এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনারা দেখেন যে আমরা কি করি, আমাদের কিন্তু একটু সময় দিতে হবে। যেই ছেলেটা মারা গেছে তাকে আমরা ফেরত পাবো না, কিন্তু সেই ঘটনার জের ধরে আরো কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। এই ঘটনার জের ধরে অপরাধী ছাড়া নিরীহ আপনার আমার ভাই কোনো সন্তান ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। আইন নিজের হাতে তুলে নিলে কি হবে, সেই ঘটনার পুনরাবৃত্তি হবে, সেই ঘটনার পুনরাবৃত্তি হবে। আপনারা আমার উপর দেখেন না যে আমি কি করি। আর আইনের একটা নির্দিষ্ট আমি তো আজকে এখানে দাঁড়ায় বাংলাদেশের জন্য নতুন আইন তৈরি করতে পারবো না। একজন ভাই বললেন যে একদম প্রমাণিত
এই প্রমাণ আমার কোর্টে কাজ করবে, যেটা বিচার বিভাগ আলাদা বিভাগ হিসেবে থাকে, আমাদের নিয়ন্ত্রণাধীন নাই। ঠিক আছে, আমি যেটা করতে পারি ওনাদেরকে বলতে পারি যে খুব দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আপনাদের মনের যে ক্ষোভটা আছে, যে কান্নাটা আছে, সেটাকে থামায় দিতে। যতক্ষণ পর্যন্ত এই অপরাধী শাস্তি না হবে আপনাদের সাথে আমিও থামবো না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আপনারা শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই আমরা যদি অপরাধীদের মতোই আচরণ করি তাহলে অপরাধীদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে? থাকবে না। তাহলে আমার উপর ভরসা রাখেন, আমি কথা দিচ্ছি আইনের যে সিস্টেম সেই সিস্টেমে একেবারে সর্বনিম্ন যে সময় সেই নিম্ন সময় আমরা বিচার নিশ্চিত করব। আপনার একটা তো সিস্টেম ফলো করে করতে হবে, আমরা তো বেআইনি কাজ করতে পারবো না, বেআইনি কাজ করতে পারবো না, তাই তো? কেউ পারবো না আমরা। আমাদের যাতে আর কোনো নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আমাদেরকে সেই দায়িত্ব বুঝে কাজ করতে হবে। আমি আপনাদেরকে এইটুকু কথা দিতে পারি, এইটার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা করতে হয় আমি নিজে আপনাদের সাথে আছি। এইটুকু ভরসা আপনারা আমার উপর করতে পারেন, এইটুকু ভরসা করতে পারেন। নাম হচ্ছে মুরাদ। সেই আসামিদের তথ্য মোতাবেক কিন্তু মিলনের উদ্ধার করেছে। ঠাকুরবাসী এখন নীরব কেন? নীরব কেন? ফ্যামিলির কান্ড, আমার ভাইয়ের কান্ড, মা বাবার কান্ড, আমার ভাই উনি কেন বাইরে? প্রশাসন নীরব কেন? প্রশাসনের নীরবতা অপরাধীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, অপরাধীর ফাঁসি চাই, অপরাধীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, মা বাবার কান্না আর না, আর না, কোনো মায়ের কান্না আর না, আর না, কোনো বাবার কান্না, প্রশাসনের নীরবতা, প্রশাসন চুপ কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, প্রশাসনের নীরবতা মেনে নিতে পারি না। নতুন বাংলাদেশের খুন কেন? নতুন বাংলাদেশের খুন কেন? নতুন বাংলাদেশের অপহরণ কেন? রক্তের বন্যা। আমি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গত 23 ফেব্রুয়ারি মোহাম্মদ মিলন হোসেন নামে 22 বছরের একজন স্টুডেন্ট যে অপহরণের শিকার হয়। আমরা আমাদের ডিবি টিম দিয়ে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করি। আমাদের ডিবি যে চৌকস টিম আছে জানেন, ইতিমধ্যে বেশ কিছু সাফল্য তারা দেখিয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রম এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা গতকাল সন্দিগ্ধ দুজনকে আমরা অ্যারেস্ট করি। এক হচ্ছে সিজান, 2 মুরাদ। তাদের সাথে কথাবার্তা বলে তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই অপহৃত মোহাম্মদ মিলন হোসেনকে তারা অপহরণ করেছে এবং অলরেডি তারা তাকে হত্যা করেছে। তাদের কথার প্রেক্ষিতে আমাদের
1 নম্বর সন্দিগ্ধ সিজানের বাড়ি থেকে বাড়ির পিছনে অব্যবহৃত যে সেপটিক ট্যাঙ্ক ছিল সেই সেপটিক ট্যাঙ্কি থেকে আমরা লাশ উত্তোলন করি এবং তাদের বক্তব্য নিয়ে আমরা আরও জানতে পারি যে মোসাম্মদ রত্না আক্তার ইভা নামে 19 বছরই একটি মেয়ে যে হচ্ছে আমাদের এই দুজন যে আসামি আছে তাদের একজনের ভাগ্নি, তাকে আমরা অ্যারেস্ট করি এবং মোরাদের হেফাজতে থাকা 4,97,000 টাকা আমরা উদ্ধার করি। আপনারা জানেন ইতিমধ্যে কিছু টাকা লেনদেন হয়েছিল, যেটা আমাদেরকে না জানিয়ে আমরা নিষেধ করেছিলাম, কিন্তু হয়তো সন্তানের কল্যাণ কামনায় বা যাতে পুলিশকে তারা থ্রেট দিয়েছিল যে পুলিশকে জানালে হয়তো মেরে ফেলবে, এই জন্য তারা একটা টাকা লেনদেন করেছিল, তার কিছু টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। তাহলে কি গ্রেপ্তার 3 জন? ওটা একটু কম আছে, আমরা ঠিক জানি না। আমাদের সাথে আসলে যেহেতু তারা শেয়ার করে নাই, যদি তারা শেয়ার করতো হয়তো আমরা দিতে দিতাম না, আর দিতে দিলেও হয়তো ওই সব হাত পেতে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হতাম। রিমান্ড প্রেয়ার দিয়েছি, পাইলে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং যা সংশ্লিষ্ট আছে বা আর যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। আরেকটি বিষয় হচ্ছে সম্ভব আমরা নিয়েছি, আমাদের পুলিশ ফোর্স সেনাবাহিনীর সদস্যরা ছিলেন। আপনারা জানেন যে লোকাল ওখানে এলিট যারা আছেন, নেতৃস্থানীয় যারা আছেন, তাদের সাথে আমি কথা বলেছি। আমরা চেষ্টা করেছি যেন আমরা প্রতিরোধ করতে পারি, এরকম একটা সন্দেহ আমাদের ছিল, কিন্তু আসলে উত্তেজিত জনতার সংখ্যা বেশি ছিল, আমরা আসলে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আর একটি বিষয় আমি আপনাদের মাধ্যমে আমাদের এলাকার জনগণকে একটা মেসেজ দিতে চাই, প্লিজ ফেসবুক বা অন্যান্য মাধ্যমে কেউ প্রতারণার শিকার হয় না, আগে ভেরিফাই করুন, করে তারপরে কোথাও যদি যেতে হয়। আদারওয়াইজ এরকম তো পরিণতি দেখলেন যে মৃত্যু পরিণতি এবং একটা পরিবারকে ধ্বংস করে দিয়ে যাওয়া। আমি আপনাদের মাধ্যমে এটা আমার এলাকাবাসীকে জানাতে চাই। আচ্ছা, আমাদের এই লিজানা ইভা, হ্যাঁ, মোসাম্মদ রত্না আক্তার ইভা, পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সালন্দর শাহীনগর, যাকে তেলিপাড়া বলা হয়। সে কিভাবে জড়িত এটার সাথে? এই যে চক্রটি কাজ করেছিল, এই চক্রের একটা পার্ট সে দায়িত্ব পালন করেছিল।